আচ্ছা, তাহলে চল আজকের ক্লাসটা স্টার্ট করা যাক। আমাদের এই ইউনিট 5-এ আমি যেটা বললাম, ইলেকট্রোম্যাগনেটিজম যে নেমিংটা হয়েছে, এখানে কারেন্ট আর ম্যাগনেটিক ফিল্ডের একটা ডাইরেক্ট কানেকশান নিয়ে আমরা কাজ করব। এই পার্টে, এই ইউনিটের আন্ডারে দুটো পার্ট। ফার্স্ট পার্টটা হচ্ছে ম্যাগনেটিক এফেক্টস অফ ইলেকট্রিক কারেন্ট, সেকেন্ড পার্টটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান। ম্যাগনেটিক এফেক্টস অফ ইলেকট্রিক কারেন্ট মানে হচ্ছে যেখানে কারেন্ট ফ্লো করবে, তার মানে চার্জের মুভমেন্ট হবে এবং মুভিং চার্জ ম্যাগনেটিক ফিল্ডকে ক্রিয়েট করবে। আর ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশানে হচ্ছে এর রিভার্স। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশানে আমরা ম্যাগনেটিক ফিল্ড এক্সিস্ট করবে, তাকে আমরা টাইমের সাথে চেঞ্জ করাবো, ভ্যারি করাবো, এবং তার জন্য আমরা দেখব ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্যে একটা কারেন্ট ফ্লো করছে। তাহলে ফার্স্ট পার্টে কারেন্ট ফ্লো করবে, তার করেসপন্ডিং ম্যাগনেটিক এফেক্টগুলো আমরা পাবো। আর সেকেন্ড পার্টে ম্যাগনেটিক ফিল্ডকে টাইমের সাথে ভ্যারি করিয়ে আমরা একটা কারেন্টকে ইনডিউস করব, ইএমএফকে ইনডিউস করব সার্কিটে, যেটা আলটিমেটলি একটা কারেন্টকে ড্রাইভ করবে। এখানে একটা কথা, কারেন্টকে কিন্তু আমরা কখনো ক্রিয়েট করতে পারবো না, তার কারণ চার্জ কখনো ক্রিয়েট করা যায় না, চার্জকে ডিস্ট্রয়ও করা যায় না। আমরা চার্জকে একটা পার্ট থেকে আরেকটা পার্টে ট্রান্সফার করতে পারি। এবার এই পার্টটা স্টার্ট করার আগে ফার্স্টে আমি খুব ছোট করে একটা জাস্ট হিস্টোরিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। সেটা হচ্ছে অলমোস্ট 2000 ইয়ার্স আগে গ্রিক ফিলোসফাররা এটা দেখেছিলেন যে একটা স্পেশাল কাইন্ড অফ রক, যার এখন প্রেজেন্ট নেম হচ্ছে ম্যাগনেটাইট, সেই স্পেশাল কাইন্ড অফ রক পিসেস অফ আয়রনকে অ্যাট্রাক্ট করতে পারে। এই একটু মাইকটা মিউট রাখিস। তো কি বললাম, অলমোস্ট 2000 ইয়ার্স আগে গ্রিকরা এটা ডিসকভার করেছিলেন যে একটা স্পেশাল কাইন্ড অফ রক, যার প্রেজেন্ট নেম ম্যাগনেটাইট, সে পিস অফ আয়রনকে অ্যাট্রাক্ট করতে পারে। 1269-এ ডিসকভার্ড হয়েছিল যে আমরা যদি একটা ন্যাচারাল ম্যাগনেটের সারাউন্ডিংয়ে যদি আমরা কোনো একটা ম্যাগনেটিক নিডলকে প্লেস করি, তাহলে সেটা একটা পার্টিকুলার ডাইরেকশানে ওরিয়েন্টেড থাকে। এরকম ভেরিয়াস এক্সপেরিমেন্টাল ডিসকভারি থেকে আলটিমেটলি এর পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন সায়েন্টিস্টরা আরও যখন ম্যাগনেটিক প্রপার্টি নিয়ে, ম্যাগনেটিজম নিয়ে আরও ফার্দার এক্সপেরিমেন্ট পারফর্ম করলেন, তারা এটা অবজার্ভ করলেন, অবজার্ভ করার থেকে বলা উচিত যে তারা এটা বুঝলেন যে ইরেসপেক্টিভ অফ দ্য শেপ অফ এনি ম্যাগনেট, ম্যাগনেটের দুটো পোল এক্সিস্ট করে। ওয়ান ইজ নর্থ পোল, দ্য আদার ওয়ান ইজ সাউথ পোল। দুটো সেম পোল, দ্যাট মিন্স টু নর্থ পোলস অর টু সাউথ পোলস, এদেরকে আমরা বলবো লাইক পোলস। যেরকম আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে বলেছিলাম দুটো পজিটিভ চার্জ বা দুটো নেগেটিভ চার্জ হচ্ছে লাইক চার্জেস, সিমিলারলি টু নর্থ পোলস অর টু সাউথ পোলস ক্যান বি ট্রিটেড অ্যাজ লাইক পোলস। আর ওয়ান নর্থ ওয়ান সাউথ হবে আনলাইক পোলস। আমাদের কম্প্যারিজনটা ক্লিয়ার রাখার জন্য আমরা এটা ইম্যাজিন করতে পারি পজিটিভ চার্জ আর ম্যাগনেটিক নর্থ পোল যেন সিমিলার। এটাকে এই মোমেন্টে রাফ এস্টিমেশনের জন্য মাথায় রাখ। আর নেগেটিভ চার্জ আর সাউথ পোলটা সিমিলার, তাহলে প্লাস মাইনাস চার্জের মধ্যে যেরকম অ্যাট্রাকশান হয়, সিমিলারলি নর্থ পোল সাউথ পোলের মধ্যে অ্যাট্রাকশান হবে। তার মানে আনলাইক পোলস উইল অলওয়েজ অ্যাট্রাক্ট ইচ আদার। আর দুটো নর্থ পোল, দ্যাট মিন্স দুটো পজিটিভ চার্জ, অর দুটো সাউথ পোল বা দুটো নেগেটিভ চার্জ, এদের মধ্যে সবসময় রিপালশান হবে। তাহলে আমি ইলেকট্রোস্ট্যাটিক্সে বলেছিলাম লাইক চার্জেস রিপেল ইচ আদার, আনলাইক চার্জেস অ্যাট্রাক্ট ইচ আদার। সেম লজিককে আমরা যদি এখানে ফলো করি, তাহলে আমি বলবো লাইক পোলস রিপেল ইচ আদার, আনলাইক পোলস অ্যাট্রাক্ট ইচ আদার। 1600-এ আমি ইলেকট্রোস্ট্যাটিক্স পড়ার সময় বলেছিলাম ডক্টর উইলিয়াম গিলবার্টের কথা। উইলিয়াম গিলবার্ট ডিসকভার করেছিলেন যে আর্থ ইটসেলফ ইজ লাইক এ বিগ ন্যাচারাল ম্যাগনেট, এবং তিনি বলেছিলেন ইট হ্যাজ ম্যাগনেটিক পোলস।
যে ম্যাগনেটিক পোলসগুলো জিওগ্রাফিক নর্থ পোল অ্যান্ড জিওগ্রাফিক সাউথ পোলের নিয়ার রিজিয়ানে এক্সিস্ট করে। এবার একটা কথা মনে রাখতে হবে, চার্জের সাথে ম্যাগনেটের ডিফারেন্স কোথায়? আমরা সিঙ্গল আইসোলেটেড পজিটিভ চার্জ, সিঙ্গল আইসোলেটেড নেগেটিভ চার্জকে পাবো। দে আর অলওয়েজ এক্সিস্ট isolated positive charge, isolated negative charge. But in case of a magnet, always remember magnetic poles come in pairs. মানে ম্যাগনেটিক পোল কখনো একটা সিঙ্গল নর্থ পোল, একটা সিঙ্গল সাউথ পোল আমরা কিন্তু কখনো পাবো না। আমাকে একটা ম্যাগনেট আমি তখনই ডিফাইন করতে পারবো যদি তার দুটো পোল এক্সিস্ট করে, আদারওয়াইজ নয়। তাহলে আইসোলেটেড পজিটিভ চার্জ, আইসোলেটেড নেগেটিভ চার্জ এক্সিস্ট করে ইন নেচার। আইসোলেটেড নর্থ পোল, আইসোলেটেড সাউথ পোল কিন্তু কখনো এক্সিস্ট করে না। সো অলওয়েজ রিমেম্বার ম্যাগনেটিক পোলস অলওয়েজ কাম ইন পেয়ার্স। এবারে আমরা যদি একটা ম্যাগনেটকে ব্রেক করতে থাকি, আমরা কি দেখব? একটা ম্যাগনেটকে ব্রেক করে আমরা যদি দুটো ম্যাগনেটকে ক্রিয়েট করি, দুটো ম্যাগনেটেই নর্থ সাউথ পোল এক্সিস্ট করবে। এভাবে আমরা ব্রেক করতে 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 যদি অ্যাটমিক লেভেল অবধি রিচ করি, ইচ অ্যাটম অফ এ ম্যাগনেট অর ম্যাগনেটিক মেটেরিয়াল ইজ এ কমপ্লিট ম্যাগনেট। তার মানে একটা অ্যাটমের নর্থ পোল এবং সাউথ পোল এক্সিস্ট করবে। অ্যাটমকে আর আমরা ডিভাইসেবল করতে পারবো না, সেই জন্য আমরা অ্যাটমিক লেভেল অবধি গেলেও আমরা দেখব সেখানে একটা কমপ্লিট ম্যাগনেট, তার মানে নর্থ এবং সাউথ পোল এটা এক্সিস্ট করছে। এই অবধি একটা আমরা হিস্টোরিক্যাল জাস্ট একটা ওভারভিউ দিলাম। এবার যদি আমাকে ডিফাইন করতে বলে যে হোয়াট ইজ এ ম্যাগনেটিক ফিল্ড, তাহলে আমরা ইলেকট্রিক ফিল্ডকে কি বলেছিলাম? যে একটা চার্জের সারাউন্ডিং রিজিয়ানে যখন চার্জটা সেই রিজিয়ানকে ইনফ্লুয়েন্স করে, কিভাবে ইনফ্লুয়েন্স করে? সেখানে একটা সেকেন্ড চার্জকে ইন্ট্রোডিউস করলে সেই সেকেন্ড চার্জের উপর একটা ইলেকট্রিক ফোর্স অ্যাক্ট করে। সেই সারাউন্ডিং রিজিয়ানকে আমরা বলেছিলাম ইলেকট্রিক ফিল্ড। ঠিক সেম লজিক আমরা এখানে অ্যাপ্লাই করব। আমরা যদি অবজার্ভ করি কোনো একটা স্পেসে একটা কোনো ম্যাগনেটিক মেটেরিয়ালকে আমি প্লেস করেছি, ম্যাগনেটিক মেটেরিয়াল মানে সাপোজ এ পিস অফ আয়রন, আমি একটা আয়রনকে কোনো একটা স্পেসে কোনো একটা জায়গাতে রাখলাম। যদি আমি অবজার্ভ করি যে ওই আয়রনের উপর একটা কোনো ম্যাগনেটিক ফোর্স অ্যাক্ট করছে বা একটা চার্জ মুভ করছে কোনো রিজিয়ানে, সেই মুভিং চার্জের উপর ম্যাগনেটিক ফোর্স অ্যাক্ট করছে, তাহলে আমি ডেফিনেটলি কনক্লুড করব দেয়ার এক্সিস্টস এ ম্যাগনেটিক ফিল্ড ইন দ্যাট পার্টিকুলার রিজিয়ান। তার মানে ম্যাগনেটিক ফিল্ড ইজ বেসিক্যালি আমাদের এই যে সারাউন্ডিং স্পেস, সেই স্পেসে একটা রিজিয়ান, যে রিজিয়ানে একটা কোনো ম্যাগনেটিক মেটেরিয়াল অর এ মুভিং চার্জ ম্যাগনেটিক ফোর্সকে এক্সপিরিয়েন্স করে। চার্জকে কিন্তু মুভ করতে হবে। চার্জ যদি কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে স্ট্যাটিক থাকে, একটা জায়গায় রেস্টে থাকে, তাহলে কিন্তু ওই চার্জ কোনো ম্যাগনেটিক ফোর্স এক্সপিরিয়েন্স করবে না। যেই মোমেন্টে চার্জটা ওই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে মুভ করা স্টার্ট করবে, ইমিডিয়েটলি সেই চার্জের উপর একটা ম্যাগনেটিক ফোর্স অ্যাক্ট করবে। তাহলে এই স্পেসের যে রিজিয়ানে আমি এই পার্টিকুলার কেসটা অবজার্ভ করব, যেখানে একটা ম্যাগনেটিক মেটেরিয়াল অর এ মুভিং চার্জ ম্যাগনেটিক ফোর্সকে এক্সপিরিয়েন্স করছে, সেই রিজিয়ানটাকেই আমি বলবো দ্যাট ইজ এ ম্যাগনেটিক ফিল্ড। এটা একটা ফান্ডামেন্টাল কনসেপ্ট ইন ফিজিক্স। এটা অ্যাকচুয়ালি কি ডেসক্রাইব করছে? এটা ডেসক্রাইব করছে যে ওই রিজিয়ানে একটা ম্যাগনেটিক ফিল্ডের সোর্স আছে। তার মানে সেখানে কি হতে পারে? কোনো ম্যাগনেট এক্সিস্ট করছে, বা সেখানে কোনো কারেন্ট ক্যারিং কন্ডাক্টর আছে যেটা ওই রিজিয়ানে একটা ম্যাগনেটিক ফিল্ডকে ক্রিয়েট করেছে। এবার ইলেকট্রিক ফিল্ড, তার যেরকম একটা পার্টিকুলার ম্যাগনিটিউড থাকে, তার যেরকম একটা পার্টিকুলার ডাইরেকশান থাকে, সিমিলারলি ম্যাগনেটিক ফিল্ডেরও কিন্তু একটা পার্টিকুলার ম্যাগনিটিউড থাকবে, পার্টিকুলার ডাইরেকশান থাকবে। তাহলে যদি কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির যদি ডাইরেকশান এবং ম্যাগনিটিউড বোথ এক্সিস্ট করে এবং
তারা যদি ভেক্টরের অ্যাডিশন লকে ফলো করে তাহলে আমরা সেই ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোকে বলি দে আর ভেক্টরস। ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, এই জাতীয় ফিল্ড, এদের ডাইরেকশন আছে, এদের ম্যাগনিটিউড আছে, এবং এরা ভেক্টর অ্যাডিশন লকে ফলো করে, ওবে করে। সেই জন্য ইলেকট্রিক ফিল্ড যেরকম একটা ভেক্টর ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড ইজ অলসো এ ভেক্টর ফিল্ড। এই অবধি ক্লিয়ার হয়েছে সবার কাছে? কারোর কোনো কোয়ারি আছে? নো স্যার। আচ্ছা নো স্যার। আচ্ছা, এইবারে আমাদের কোয়েশ্চেন আসছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কিভাবে অরিজিন করছে বা অরিজিনেটেড হচ্ছে। নাম্বার ওয়ান, ম্যাগনেটিক মেটিরিয়ালের উপর বেস করে ম্যাগনেটিক ফিল্ড অরিজিনেটেড হচ্ছে। আয়রন, কোবাল্ট, নিকেল, এই টাইপের ম্যাগনেটিক মেটিরিয়ালকে আমরা বলি হচ্ছে ফেরোম্যাগনেটিক মেটিরিয়াল। এই ফেরোম্যাগনেটিক মেটিরিয়ালের ভিতরে যে মেটিরিয়ালের অ্যাটমস আছে, সেই অ্যাটমগুলো এক একটা কমপ্লিট ম্যাগনেট। কিন্তু দেখবি নর্মাল আয়রন বা কোবাল্ট বা নিকেল, এদের কিন্তু কোনো অ্যাট্রাকটিভ প্রপার্টি নেই। তার কারণ হচ্ছে, স্যার ফেরোম্যাগনেটিক কেন বলা হয়? এটা প্রপার্টি ওয়াইজ তিনটে টাইপের ম্যাগনেট আছে, প্যারা, ফেরো, ডায়া। আমি এটা এই চ্যাপ্টারের লাস্টে বলবো, এটা আমাদের কম্প্যারিজনটা পড়তে হবে। এখন এই ঠিক আছে। এখন এই ম্যাগনেটিক মেটেরিয়ালের নেমিংটা মনে রাখ। এবার এর মধ্যে কেন একটা সিম্পল আয়রন, ধর আমাকে একটা আয়রন বার দেওয়া হলো বা একটা আয়রনের একটা কোনো পিস দেওয়া হলো, আমরা কি দেখি, একটা কোনো আয়রনের পিসের নিজের কোনো অ্যাট্রাকটিভ প্রপার্টি নেই, কিন্তু আয়রন পিসকে একটা ম্যাগনেট অ্যাট্রাক্ট করছে। তাহলে আয়রন, কোবাল্ট, নিকেল, যাদেরকে আমরা বলছি দে আর ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালস, এদের ভিতরে কি আছে, যদি আমরা এই মেটেরিয়ালগুলোর অ্যাটমিক স্ট্রাকচারে যাই তাহলে আমরা এটা অবজার্ভ করব, প্রত্যেকটা অ্যাটম হচ্ছে কমপ্লিট ম্যাগনেট। এই যে ইন্ডিভিজুয়াল অ্যাটম বা মলিকিউলসগুলো রয়েছে, এরা এমনভাবে একটা ভাবে ওরিয়েন্টেড রয়েছে কোনো রকম পার্টিকুলার স্ট্রাকচার ছাড়া, যেখানে কোনো ফ্রি ম্যাগনেটিক পোল এক্সিস্ট করে না। আমি যদি একটা সার্কেল ড্র করি তাহলে একটা সার্কেলের কোথাও কোনো ফ্রি পয়েন্ট নেই। এবার যদি আমি সার্কেলটাকে মাঝখানে ব্রেক করে দিই তাহলে আমার দুটো আমি ওপেন পয়েন্ট পাবো বা দুটো ফ্রি এন্ড পাবো। এখানেও ঠিক এক্স্যাক্টলি তাই। এরা এমনভাবে চেনের ফর্মে থাকে, এমনভাবে এরা নিজেরা অ্যালাইনড হয়ে থাকে নিজে থেকে, যে কোনো ফ্রি পোল কোনো এন্ডে এক্সিস্ট করে না। প্রত্যেকটা পোল একটা অপোজিট পোলের সঙ্গে একটা যেন অ্যাজ ইফ একটা কন্টিনিউয়াস স্ট্রাকচারের মধ্যে কনফাইন্ড হয়ে আটকে আছে। সেই জন্য এদের বাই ডিফল্ট কোনো অ্যাট্রাকটিভ প্রপার্টি থাকে না। কিন্তু যদি আমি এদেরকে ম্যাগনেটাইজ করি, তার মানে এদের এই মলিকিউলার স্ট্রাকচারটাকে আমি যদি একটা পার্টিকুলার ডাইরেকশানে ওরিয়েন্ট করে দিই, তখন আমরা দেখব এর ভিতরের যে এই স্পন্টেনাস একটা ক্লোজড চেন স্ট্রাকচার রয়েছে, সেটা তখন একটা পার্টিকুলার অ্যালাইনমেন্টে চলে গিয়ে নর্থ পোল সাউথ পোল ক্রিয়েট হবে ফ্রি, এবং তার জন্য ওই ম্যাগনেটিক মেটেরিয়ালটা একটা ম্যাগনেটে কনভার্টেড হবে। এটা হচ্ছে ফেরোম্যাগনেটের একটা পার্টিকুলার প্রপার্টি, যেখানে প্রত্যেকটা অ্যাটম ডাইপোল। ডাইপোল মিন্স তার নর্থ এবং সাউথ দুটো পোল এক্সিস্ট করছে, কিন্তু এরা ক্লোজড চেনে আছে বলে এদের কাছ থেকে আমরা নর্মালি বা ন্যাচারালি কোনো ম্যাগনেটিক প্রপার্টি দেখতে পাচ্ছি না। এটা ক্লিয়ার হয়েছে সবার কাছে এই মোমেন্টে? সবাই বুঝতে পেরেছিস তো? আচ্ছা, হ্যাঁ স্যার। এইবারে সেকেন্ড অপশান কি? সেকেন্ড অপশান হচ্ছে মুভিং চার্জ। এই মুভিং চার্জ ম্যাগনেটিক ফিল্ডকে ক্রিয়েট করতে পারে। কিভাবে ক্রিয়েট করতে পারে? যখন ইলেকট্রন, অ্যাকচুয়ালি আমরা কি জানি যে আমাদের এই যে বাড়িতে যে ইলেকট্রিক্যাল ওয়ারিং রয়েছে, তাই সেই যে আমার ইলেকট্রিক্যাল ওয়্যার, এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে। কারেন্ট ফ্লো মানে কি? ফ্লো অফ চার্জ। কনভেনশনাল কারেন্ট মানে ফ্লো অফ পজিটিভ চার্জ। কিন্তু ইন রিয়ালিটি আমরা কি জানি, মেটালিক কন্ডাক্টরের মধ্যে দিয়ে পজিটিভ চার্জ কখনো ফ্লো করে না, ফ্লো করে হচ্ছে ফ্রি ইলেকট্রনস, এবং যেটা কনভেনশনাল কারেন্টের অপোজিটে ফ্লো করে। অ্যাম্পিয়ার্স ল,
এটা তোদের FEEE-তে হয়তো পড়ানো হয়েছে, সেটা আমাদের এখানে পড়তে হবে না। তো অ্যাম্পিয়ারস ল এটা আমাদেরকে এক্সপ্লেন করে যে যখন একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে, সেই কন্ডাক্টরের মধ্যে মোশন অফ চার্জ উইদিন দ্য কন্ডাক্টর একটা ম্যাগনেটিক ফিল্ডকে ক্রিয়েট করে সারাউন্ডিং দ্যাট পার্টিকুলার কন্ডাক্টর, এবং যে ম্যাগনেটিক ফিল্ডটা কনসেন্ট্রিক সার্কেলের ফর্মে এক্সিস্ট করে অ্যালং দ্যাট গিভেন কন্ডাক্টর। যদি আমি একটা স্ট্রেট ওয়্যার নিই, তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করাই, তাহলে দেখা যাবে যে ওই স্ট্রেট ওয়্যারকে সেন্টার করে কনসেন্ট্রিক সার্কেলের ফর্মে ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েটেড হচ্ছে। কারেন্টের ডাইরেকশনকে যদি রিভার্স করা হয়, তাহলে পরে সেক্ষেত্রে কি হবে, ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটাও রিভার্স হবে, কিন্তু ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েটেড হবে। তাহলে এখানে কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্টের ফ্লোটা যেই মোমেন্টে আমি স্টপ করে দেব, ইনস্ট্যান্টলি আমি দেখব ম্যাগনেটিক ফিল্ড জিরো হয়ে গেছে। তাহলে কারেন্ট ক্যারিং ওয়্যারেজের মধ্যে দিয়ে যখন কারেন্টটা ফ্লো করছে, তাহলে বেসিক্যালি কি হচ্ছে, ফ্লো অফ ইলেকট্রনস। এই ইলেকট্রন হচ্ছে চার্জ, তাহলে ফ্লো অফ চার্জ মানে মুভিং চার্জ, মুভিং চার্জ তাহলে ম্যাগনেটিক ফিল্ডকে ক্রিয়েট করছে। এটা হলো সেকেন্ড একটা অরিজিনেশনের আমাদের সোর্স। আর থার্ড হচ্ছে আর্থস ম্যাগনেটিক ফিল্ড। আর্থ ইটসেলফ বিহেভ করে লাইক এ জাইগ্যান্টিক ম্যাগনেট, যেটা একটা ম্যাগনেটিক ফিল্ডকে প্রডিউস করছে। এই ম্যাগনেটিক ফিল্ড, যেটাকে আমরা বলি জিওম্যাগনেটিক ফিল্ড, এটা আমাদের কিন্তু এসেনশিয়াল। কেন এসেনশিয়াল? তার কারণ ন্যাভিগেশনের জন্য। আজকে যদি সাডেনলি আর্থের এই জিওম্যাগনেটিক ফিল্ডটা জিরো হয়ে যায় একটা মোমেন্টের জন্য, তাহলে ইনস্ট্যান্টলি আমাদের যত ন্যাভিগেশন সিস্টেম আছে, সমস্ত ন্যাভিগেশন সিস্টেম কিন্তু ইনস্ট্যান্টলি কমপ্লিটলি মানে জিরো হয়ে যাবে। তার মানে এদের আর কোনো ক্ষমতা থাকবে না কোনো কিছু ন্যাভিগেট করার। দেখবি পাখিরা যখন বার্ড ফ্লাই করে, ধর একটা কোনো বড় কোনো বিল্ডিং আছে, সেই বিল্ডিংয়ের পাশ দিয়ে দেখবি ওরা কার্ভ ওয়েতে বেরিয়ে চলে যায় একটা স্ট্রিম অফ বার্ড। হঠাৎ করে যদি আর্থের এই জিওম্যাগনেটিক ফিল্ডটা জিরো হয়ে যায়, এই পাখিগুলো দেখবি ওই বিল্ডিংয়ে গিয়ে স্ট্রেট ধাক্কা খাবে, ওরা কিন্তু আর ওই বিল্ডিংটাকে কার্ভ করে বেরিয়ে যেতে পারবে না, কারণ এন্টায়ার ন্যাভিগেশন সিস্টেম এই জিওম্যাগনেটিক ফিল্ডকে বেস করে কাজ করে। তাহলে জিওম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এসেনশিয়াল ফর ন্যাভিগেশন। যেই মোমেন্টে ম্যাগনেটিক ফিল্ড জিরো হয়ে যাবে, এই যে আমরা দেখি কম্পাস নিডল নর্থ সাউথ ডাইরেকশানে নিজেকে ওরিয়েন্ট করে রাখে, দেখবি এই ম্যাগনেটিক নিডলটা কন্টিনিউয়াসলি মানে তো স্পিন করতে থাকবে, ও কোনো ডিরেকশানে নিজেকে ওরিয়েন্ট করতে পারবে না। তো আর্থের ম্যাগনেটিক ফিল্ড, যেখানে আর্থ নিজে একটা জাইগ্যান্টিক ম্যাগনেটের মতন বিহেভ করে, একদম ইনিশিয়াল লেভেলে মনে করা হতো যেন আর্থের সেন্টারে একটা পার্মানেন্ট জায়েন্ট একটা ম্যাগনেটিক বার আছে, যে ম্যাগনেটিক বারের নর্থ পোল আর সাউথ পোল আমাদের জিওগ্রাফিক নর্থ আর সাউথ পোলের কাছাকাছি রিজিয়ানে এক্সিস্ট করে, এবং যেটা ম্যাগনেটিক ফিল্ডকে ক্রিয়েট করে। পরে যখন জিওফিজিক্স আমাদের ডিসকভার্ড হলো, জিওফিজিক্স আপগ্রেডেড হলো, তখন দেখা গেল আর্থের যে কোর, একদম সেন্টার কোর, কোরের দুটো পার্ট, একটা হচ্ছে ইনার কোর, একটা হচ্ছে আউটার কোর। এবার এই কোরের মধ্যে আছে হচ্ছে মল্টেন মেটাল, এবং এই মল্টেন মেটালটা একটা পার্টিকুলার ডাইরেকশানে সবসময়তে কন্টিনিউয়াসলি স্পিন করে। এই যে আউটার কোরটা কন্টিনিউয়াসলি স্পিন করে, সেখানে কি হয়, এই মল্টেন মেটাল সেটা একটা এনর্মাস স্পিডে একটা পার্টিকুলার ডাইরেকশানে স্পিন করতে থাকে। এই স্পিনিংটাই আলটিমেটলি আমাদের এই জিওম্যাগনেটিক ফিল্ডকে ক্রিয়েট করে, এবং তার জন্যই আমরা আর্থের এই ম্যাগনেটিক ফিল্ডের এক্সিস্টেন্স পাই। তাহলে এইগুলো হচ্ছে আমাদের অরিজিনস অফ ম্যাগনেটিক ফিল্ড। এটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? Yes, sir. আচ্ছা, Yes, sir. Yes, ও- sir. ওকে। এইবারে আমরা একটা টপিক পড়ব, সেটা হচ্ছে এই যে আমি বললাম ফার্স্টে ম্যাগনেটিক ফিল্ডকে ডিফাইন করার সময়, যে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে যে রিজিয়ানে ম্যাগনেটিক ফিল্ড এক্সিস্ট করছে, সেখান দিয়ে আমি যদি একটা চার্জকে মুভ করাই,
তাহলে সেই চার্জের উপর একটা ম্যাগনেটিক ফিল্ড একটা ম্যাগনেটিক ফোর্স অ্যাক্ট করবে। সেইটা প্রথম লরেন্স বলে একজন ফিজিসিস্ট তিনি ডিসকভার করেছিলেন, এবং আলটিমেটলি তিনি ক্যালকুলেট করেছিলেন যে কি অ্যামাউন্টের ম্যাগনেটিক ফোর্স একটা মুভিং চার্জের উপর অ্যাক্ট করে। সেই ফোর্সটার নাম হচ্ছে লোরেন্স ম্যাগনেটিক ফোর্স, অর সিম্পলি আমরা এটাকে বলি হচ্ছে লোরেন্স ফোর্স। আমি এটাতে যাওয়ার আগে একটা সিম্পল জিনিস বলছি, এটা সবাই ভালো করে মনে রাখবি। যদি আমরা একটা চার্জ নিলাম, সাপোজ একটা পজিটিভ চার্জ নিলাম, এই পজিটিভ চার্জটাকে আমরা প্রথমে মুভ করাচ্ছি না, রেস্টে রেখেছি। প্রথমে আমি এই পজিটিভ চার্জটাকে রেখে দিলাম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে। আমি কি অবজার্ভ করব? ইলেকট্রিক ফিল্ড ওই রেস্টে থাকা পজিটিভ চার্জের উপর ইলেকট্রিক ফোর্স অ্যাপ্লাই করছে। এইবার আমি ওই পজিটিভ চার্জটাকে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে প্লেস করলাম, কিন্তু চার্জটাকে মুভ করালাম না। তাহলে কি অবজার্ভ করবি? যে ওই চার্জের উপর কোনো ম্যাগনেটিক ফোর্স এক্সপিরিয়েন্স করছে না। কখন এক্সপিরিয়েন্স করবে? যেই মোমেন্টে আমি ওই চার্জটাকে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে মুভ করাবো, সঙ্গে সঙ্গে আমি দেখব যে ওই চার্জের উপর একটা ম্যাগনেটিক ফোর্স অ্যাক্ট করছে। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ইনসাইডে একটা চার্জের উপর ম্যাগনেটিক ফোর্স তখনই কাজ করবে যখন চার্জটা থাকবে ইন মোশন উইদিন দ্যাট ম্যাগনেটিক ফিল্ড। লোরেন্স কি করলেন? লোরেন্স একটা পজিটিভ চার্জ নিলেন, সাপোজ ম্যাগনিটিউড অফ দ্য পজিটিভ চার্জ হচ্ছে কিউ। সেই চার্জটাকে লোরেন্স ভি ভেলোসিটিতে ম্যাগনেটিক ফিল্ডের সাথে একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে মুভ করালেন। কিভাবে মুভ করালেন? আমি ইকুয়েশনটার আগে তোদের একটা ডায়াগ্রাম দেখাই। এই ডায়াগ্রামটা সবাই দেখ। এই যে আমার শেডেড যে একটা রেক্ট্যাঙ্গুলার টাইপের শেপ রয়েছে, এই রিজিয়ানটাতে মনে কর একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। এই ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে ডাইরেক্টেড? এই যে অ্যারোটা দেখছিস যেখানে ক্যাপিটাল বি ভেক্টর লেখা রয়েছে, এইটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন। ম্যাগনেটিক ফিল্ডটা এই দিকে অ্যাক্ট করছে। ভি ভেক্টরটা কি? এই যে পজিটিভ চার্জ, যেটা প্লাস সিম্বল দিয়ে দেখানো রয়েছে, এই পজিটিভ চার্জটা এই পার্টিকুলার ডাইরেকশানে ভি ভেলোসিটিতে মুভ করছে। যদি দেখতে অসুবিধা হয় আমি এটাকে আরেকটু এনলার্জ করলাম ডায়াগ্রামটা। সবাই ক্লিয়ারলি ডায়াগ্রামটা দেখতে পাচ্ছিস তো? আচ্ছা, ওকে। তাহলে এই পজিটিভ চার্জটা ম্যাগনেটিক ফিল্ড এই দিকে অ্যাক্ট করছে, আর এই পজিটিভ চার্জটা এই ডাইরেকশানে ভি ভেলোসিটিতে মুভ করছে। তাহলে দেখ, এই দুটো অ্যারোর মাঝখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েটেড হয়েছে। তার মানে চার্জকে মুভ করানো হচ্ছে অ্যাট এ সার্টেন অ্যাঙ্গেল উইথ দ্য ম্যাগনেটিক ফিল্ড। যেই মোমেন্টে চার্জটা মুভ করবে, সঙ্গে সঙ্গে এই ম্যাগনেটিক ফিল্ড এই চার্জের উপর একটা ফোর্স দেবে, এবং সেই ফোর্সটা কোন দিকে কাজ করবে এটা লোরেন্স ক্যালকুলেট করে দেখলেন, এক্সপেরিমেন্টাল রেজাল্টকে অ্যানালাইজ করে এবং তার ম্যাথামেটিক্যাল ফর্মুলেশন করে যে প্লেনে এই ইলেকট্রিক চার্জ মুভ করছে আর যে প্লেনে ম্যাগনেটিক ফিল্ড আছে সেই প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি ম্যাগনেটিক ফোর্সটা কাজ করবে। তাহলে এখানে আমার প্লেনটা কোনটা? এই হরাইজেন্টাল প্লেন। এই হরাইজেন্টাল প্লেনের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্ট করছে, এই হরাইজেন্টাল প্লেনের মধ্যে পজিটিভ চার্জটা মুভ করছে। তাহলে এই প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি দেখ, আমরা ভার্টিক্যালি একটা আপওয়ার্ড ডাইরেকশানে অ্যারো দিয়েছি, যে অ্যারোটা এই চার্জের উপর কতটা ফোর্স কোন ডাইরেকশানে অ্যাক্ট করছে সেটাকে ইন্ডিকেট করছে। এবার ইমিডিয়েট কোয়েশ্চেন আসতে পারে যে স্যার আপনি অ্যারোটাকে ভার্টিক্যালি আপওয়ার্ড কেন দিলেন? ভার্টিক্যালি ডাউনওয়ার্ড দিতে পারতেন। হ্যাঁ, পারতাম। ভার্টিক্যালি ডাউনওয়ার্ড দিতে গেলে আমার এই ভেলোসিটির ডাইরেকশানটাকে রিভার্স করতে হতো। তার কারণ ভেক্টরের দু ধরনের প্রোডাক্ট হয়, একটা হচ্ছে ডট প্রোডাক্ট আর একটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট থেকে আমাদের ভেক্টর ক্রিয়েটেড হয়। ক্রস প্রোডাক্টে আমাদের ক্রস মানে হচ্ছে রোটেশান। রোটেশান যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে পরে ভেক্টরটা সবসময় ক্রিয়েটেড হয়
আউটওয়ার্ড ডাইরেকশানে মানে বাইরের দিকে, আর যদি রোটেশনটা ক্লকওয়াইজ হয় তাহলে ভেক্টরটা ক্রিয়েটেড হয় ইনওয়ার্ড ডাইরেকশানে মানে ভিতরের দিকে। এইখানে রোটেশনটা আউটওয়ার্ড হয়েছে কেন? কারণ আমরা একটু বাদে যখন ক্রস প্রোডাক্টটা দেখব তখন আমরা দেখব ক্রসের রোটেশনটা ভি ভেক্টর থেকে বি ভেক্টরের দিকে যায়। দেখ, ভি থেকে যদি আমি বি এর দিকে যাই তাহলে আমি ঘড়ির কাঁটার উল্টো দিকে বা ক্লক যেদিকে যায় ক্লকের হ্যান্ড আমরা তার অপোজিটে মুভ করছি, তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করছি। অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করলে সব সময়তে ম্যাগনেটিক ফোর্স বা ভেক্টরটা কোন দিকে কাজ করবে? প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড ডাইরেকশানে বা বাইরের দিকে। তাহলে প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি মানে ভার্টিক্যাল লাইন, আউটওয়ার্ড ডাইরেকশন মানে উপরের দিকে। যদি ভি ভেক্টরটা বি এর জায়গায় থাকতো আর বি ভেক্টরটা ভি এর জায়গায় থাকতো তাহলে ক্লকওয়াইজ রোটেশন হতো, তখনও আমরা দেখতাম অ্যারোটা ভার্টিক্যাল, কিন্তু অ্যারোর মাথাটা উপরের দিকে নয়, এটা নিচের দিকে মানে ইনটু দ্য প্লেন চলে গেছে। এই ভেক্টর প্রোডাক্টের ব্যাপারটা তোদের মেনলি ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে ভেক্টর পার্টে তোদের বেশি তোরা পড়েছিস ওখানে। আমি জাস্ট এইটুকু বলে রাখলাম, অ্যান্টি ক্লকওয়াইজ যেখানে রোটেশন হয় সেখানে ফোর্সটা বা ভেক্টরটা সব সময়তে থাকবে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন আউটওয়ার্ড, ক্লকওয়াইজ রোটেশন হলে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন ইনওয়ার্ড। কিন্তু ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ যাই হোক না কেন এটা মনে রাখতে হবে, যে প্লেনে এই ভেলোসিটি ভেক্টর এবং ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর থাকবে ফোর্স সবসময় সেই প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি অ্যাক্ট করবে। যদি প্লেনটা হরাইজেন্টাল হয় তাহলে ফোর্স অ্যাক্ট করবে ভার্টিক্যালি, যদি প্লেনটা ভার্টিক্যাল হয় তাহলে ফোর্স অ্যাক্ট করবে হরাইজেন্টালি। প্লেন যেরকম থাকবে সেরকম অনুযায়ী ফোর্সটা কিন্তু ডাইরেকশনকে চেঞ্জ করবে। যাই হোক না কেন ফোর্স সবসময় প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি অ্যাক্ট করবে। এইবার আমরা ক্যালকুলেশনে ফিরে আসি। লোরেন্স কি বললেন? লোরেন্স বললেন কিউ অ্যামাউন্টের একটা পজিটিভ চার্জ ভি ভেলোসিটিতে বি স্ট্রেংথের ম্যাগনেটিক ফিল্ডের সাথে থিটা অ্যাঙ্গেলে উইদিন দ্য ম্যাগনেটিক ফিল্ড মুভ করছে। তিনি এই কন্ডিশনগুলোকে অ্যাপ্লাই করে চেক করলেন যে ফোর্সটা ওই চার্জের উপর অ্যাক্ট করছে, মুভিং চার্জের উপর অ্যাক্ট করছে, সেটা কোন কোন প্যারামিটারের উপর ডিপেন্ড করে। লোরেন্স দেখলেন চারটে প্যারামিটারের উপর ডিপেন্ড করে। প্যারামিটার নাম্বার 1 হচ্ছে, লোরেন্স দেখলেন চার্জের ম্যাগনিটিউড যত হাই হবে, যত গ্রেটার ভ্যালু অফ ম্যাগনিটিউড হবে, তত ফোর্সের ম্যাগনিটিউডও ইনক্রিজড হবে। তার মানে ম্যাগনেটিক ফোর্স হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ম্যাগনিটিউড অফ দ্য চার্জ। আমি কথার কথা বলছি, 1 কুলম্ব অফ চার্জ যে ফোর্স এক্সপিরিয়েন্স করবে, আমি যদি 1 কুলম্ব অফ চার্জের জায়গায় যদি 20 কুলম্ব অফ চার্জ ইউজ করি তাহলে আমি ফোর্স দেখব 20 টাইমস বেড়ে গেছে। তারে চার্জের সাথে ফোর্স হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইচ আদার। তাহলে ফোর্স or magnetic force is directly proportional to the magnitude of the moving charge। এটা তিনি ফার্স্ট অবজার্ভ করলেন, ডেটা অ্যানালিসিস করে, এক্সপেরিমেন্টাল ডেটা অ্যানালিসিস করে উনি ফার্স্ট এটা পেলেন। সেকেন্ড কি পেলেন? এবার ধর চার্জের ম্যাগনিটিউড সেম রাখলাম, আমি রেখে দিলাম। আমি কি করলাম? ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথকে ইনক্রিজ করালাম, ডিক্রিজ করালাম। লোরেন্স অবজার্ভ করেছিলেন যে ম্যাগনেটিক ফিল্ডকে আমি যত ইনক্রিজ করাবো সেম চার্জের উপর ম্যাগনেটিক ফোর্সের ভ্যালুটাও তত ইনক্রিজ করবে। সিমিলারলি চার্জের ম্যাগনিটিউডকে সেম রেখে আমি ম্যাগনেটিক ফিল্ডকে যত ডিক্রিজ করাবো চার্জের উপর ম্যাগনেটিক ফোর্স ডিক্রিজ করবে। তার মানে কি, যদি আমরা চার্জকে না চেঞ্জ করাই তাহলে ম্যাগনেটিক ফোর্স হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ম্যাগনিটিউড অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড। যত হাই স্ট্রেংথের ম্যাগনেটিক ফিল্ড আমি অ্যাপ্লাই করব তত বেশি স্ট্রেংথের ফোর্স বা তত বেশি ম্যাগনেটিক ফোর্স সেম চার্জের উপর অ্যাক্ট করবে। এটা গেল লোরেন্সের সেকেন্ড অবজারভেশন বা সেকেন্ড ইনফ্লুয়েন্স। এইবার হচ্ছে থার্ড
অবজারভেশন। এবার লোরেন্স কি করলেন, চার্জের ভ্যালু, ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু দুটোই ফিক্স করে দিলেন। ফিক্স করে দিয়ে এবার তিনি চার্জের ভেলোসিটিকে চেঞ্জ করালেন। তাহলে এবার কিউ চেঞ্জ হচ্ছে না, ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ বি চেঞ্জ হচ্ছে না, কি চেঞ্জ হচ্ছে, ভেলোসিটি অফ দ্য চার্জ। তিনি অবজার্ভ করলেন যত হাই ভেলোসিটিতে উনি চার্জ পার্টিকেলটাকে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে মুভ করাচ্ছেন তত বেশি ম্যাগনেটিক ফোর্স অ্যাক্ট করছে ওই চার্জ পার্টিকেলের উপর। যত স্লোলি মুভ করছে চার্জ পার্টিকেল, ম্যাগনেটিক ফিল্ডের থেকে যে ফোর্সটা ওই চার্জের উপর অ্যাক্ট করছে সেই ম্যাগনেটিক ফোর্সের ম্যাগনিটিউডটাও কমে যাচ্ছে। তাহলে এই অবজারভেশন থেকে লোরেন্স বললেন যে ম্যাগনিটিউড অফ ভেলোসিটির সাথে ম্যাগনেটিক ফোর্স হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তার মানে কি, তার মানে যত গ্রেটার ভেলোসিটিতে চার্জ পার্টিকেল মুভ করবে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে তত বেশি ফোর্স ওই চার্জের উপর বা ওই মুভিং চার্জের উপর অ্যাক্ট করবে। এইটা হলো থার্ড অবজারভেশন। এবার ফোর্থ অবজারভেশন কি দেখলেন, ফোর্থ অবজারভেশনে তিনি দেখলেন এই যে আমি তোদের একটু আগে দেখালাম যে ভেলোসিটি আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা অ্যাঙ্গেল আছে, থিটা অ্যাঙ্গেল, যেটাকে দেখানো রয়েছে। লোরেন্স দেখলেন এই ম্যাগনেটিক ফোর্স সেই অ্যাঙ্গেলের সাইনের ভ্যালুর সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। এবার সাইন 0 ডিগ্রি কত, সাইন 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0, সাইন 90 ডিগ্রির ভ্যালু কত, +1। তাহলে আমি থিটার ভ্যালু 0 ডিগ্রি থেকে যদি 90 ডিগ্রির দিকে ইনক্রিজ করাই তাহলে দেখ সাইনের ভ্যালু 0 থেকে ইনক্রিজ করতে করতে +1 এর দিকে যাবে। তার মানে কি, তার মানে হচ্ছে এই ভি ভেক্টর আর বি ভেক্টর মানে ভেলোসিটি আর ম্যাগনেটিক ফিল্ডের ইন্টারনাল যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলের ভ্যালু আমি যদি 10 ডিগ্রি থেকে ইনক্রিজ করে 20 ডিগ্রি করি তাহলে সাইন থিটার ভ্যালু ইনক্রিজ করবে, ম্যাগনেটিক ফোর্সের ভ্যালুটাও ইনক্রিজ করবে। তাহলে পরে ম্যাগনেটিক ফোর্স লোরেন্স দেখলেন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য সাইন অফ দ্য ইন্টারনাল অ্যাঙ্গেল বিটুইন ভেলোসিটি অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। এই যে চারটে অবজারভেশন লোরেন্স পেলেন এটা কিন্তু হচ্ছে ম্যাথামেটিক্যালি উনি যা ডেটা পেয়েছিলেন এক্সপেরিমেন্ট পারফর্ম করার পর উনি যে ডেটা পেয়েছিলেন সেই ডেটাকে অ্যানালাইজ করে তারপর লোরেন্স কিন্তু এই চারটে কন্ডিশন বা ইনফ্লুয়েন্সকে খুঁজে পেলেন। কি কি পেলেন, ম্যাগনেটিক ফোর্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ম্যাগনিটিউড অফ চার্জ, নাম্বার 2 magnetic force directly proportional to the magnitude of magnetic field. Number 3, magnetic force is directly proportional to the velocity. Number 4, magnetic force is directly proportional to the sign of the angle between velocity and magnetic field. এই চারটে দেখলেন, এই চারটে প্যারামিটারের বাইরে আর কোনো প্যারামিটারের উপর এই ম্যাগনেটিক ফোর্স ডিপেন্ড করে না। এবার কি করলেন তিনি, এবারে তিনি কোনো প্যারামিটারকে ফিক্স রাখলেন না, সবাইকে চেঞ্জ করতে থাকলেন এবং চেঞ্জ করতে গিয়ে তিনি দেখলেন যে এই সব কটা কন্ডিশনকে যদি আমি একসাথে কম্বাইন করি তাহলে আমি আলটিমেটলি ওই ফোর্সের ফাইনাল এক্সপ্রেশনটা পাবো। কিভাবে পাবো, যদি আমি এই প্রত্যেকটা কন্ডিশনকে একসাথে কম্বাইন করি তাহলে আমার ইকুয়েশনটা কি হবে, ম্যাগনেটিক ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, এই দিকে দেখ কিউ আছে, বি আছে, ভি আছে, সাইন থিটা আছে, এই সব কটাকে মাল্টিপ্লাই করে দে, তাহলে কি হয়ে গেল, কিউ ভিবি সাইন থিটা এর সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে ম্যাগনেটিক ফোর্স। এটা আমরা কিভাবে পেলাম, এটা আমরা এই প্রপোর্শনালিটি কন্ডিশনগুলোকে কম্বাইন করে দিলাম যেখানে সবকটা প্যারামিটার চেঞ্জ করছে কন্টিনিউয়াসলি। এবার আমরা সবাই জানি যে আমরা যদি প্রপোর্শনালিটি সাইনকে ইকুয়াল সাইন দিয়ে রিপ্লেস করি তাহলে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আসবে। তাহলে দেখ যেই মোমেন্টে আমি প্রপোর্শনালিটি সিম্বলকে ইকুয়াল সাইন দিয়ে রিপ্লেস করেছি আমার কাছে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট এসছে যেটাকে স্মল কে দিয়ে ডিনোট করা হয়েছে।
স্মল কেটা হচ্ছে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট যার ভ্যালু লোরেন্স ক্যালকুলেট করে পেয়েছিলেন টু বি ইকুয়াল টু 1। তাহলে আমি যদি কে ইজ ইকুয়াল টু 1 পুট করি তাহলে পরে আমাদের ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, ম্যাগনেটিক ফোর্স এফ সাফিক্স বি ইজ ইকুয়াল টু কিউ ভিবি সাইন থিটা। এই যে ইকুয়েশনটা পেলেন লোরেন্স, এটা প্রথম লোরেন্স ডিসকভার করেছিলেন বলে আমরা এই ফোর্সটার নাম দিলাম লোরেন্স ম্যাগনেটিক ফোর্স, যেটা চার্জের ম্যাগনিটিউডের উপর ডিপেন্ড করছে, ভেলোসিটির ম্যাগনিটিউডের উপর ডিপেন্ড করছে, ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথের উপর বা ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুর উপর ডিপেন্ড করছে, এবং ডিপেন্ড করছে চার্জের ভেলোসিটি আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যে ইন্টারনাল অ্যাঙ্গেল থিটা তার সাইনের ভ্যালুর উপর। এই অবধি সবার কাছে ক্লিয়ার হলো কিনা বল? हाँ सर। আচ্ছা, मोटामोटी सर। ওকে। এইবারে सर थोड़ा हिंदी में बता दीजिए। হ্যাঁ, কেউ কিছু বলছিস? हिंदी में बता दीजिए ना सर। হিন্দিতে এখন এই হিন্দিতে পসিবল নয় বাবা, এই ক্লাস 8:15 অবধি আছে। হিন্দি আমি অত ভালো বলতে পারি না, হিন্দি ইজ নট পসিবল ফর মি। আমি Okay, হিন্দি ইংলিশ okay. বেঙ্গলি ইংলিশ মিশিয়ে বলছি, আমি ইংলিশ বলছি ওই জন্য। এবার হচ্ছে ভেক্টর ফর্ম অফ লোরেন্স ম্যাগনেটিক ফোর্স। আমরা যদি অবজার্ভ করি দ্য লোরেন্স ম্যাগনেটিক ফোর্স, ভি ভেক্টর কোয়ান্টিটি, ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর কোয়ান্টিটি, আর কি রয়েছে সাইন অফ ইন্টারনাল অ্যাঙ্গেল বিটুইন ভেলোসিটি অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড, ভি বি সাইন থিটা, কিউ দিস ইজ চার্জ, এটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, চার্জ হ্যাজ নো ডাইরেকশন। তাহলে ভি ভেলোসিটি, ভি হচ্ছে একটা ভেলোসিটি, বি ম্যাগনেটিক ফিল্ড ভেলোসিটি, সরি আমাদের ভেক্টর কোয়ান্টিটি, ভি ভেলোসিটি ভেক্টর কোয়ান্টিটি। আমরা যদি এবারে ইউজ করি দ্য ক্রস প্রোডাক্ট অফ টু ভেক্টরস, দেন উই ক্যান রাইট দিস লোরেন্স ম্যাগনেটিক ফোর্স ইন টার্মস অফ ভেক্টর ফর্ম অ্যাজ কিউ ভি ভেক্টর ক্রস বি ভেক্টর। ভি ভেক্টর ক্রস বি ভেক্টর, এই ক্রস প্রোডাক্টের ম্যাগনিটিউড হচ্ছে ভি বি সাইন থিটা। এনি ভেক্টর, সাপোজ পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর, পি ভেক্টর ক্রস কিউ ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে পি কিউ সাইন থিটা। সিমিলারলি ভি ভেক্টর ক্রস বি ভেক্টর ইজ ভি বি সাইন থিটা। সো ম্যাগনেটিক ফোর্স হুইচ ইজ এ ভেক্টর কোয়ান্টিটি ক্যান বি রিটেন অ্যাজ এফ বি ভেক্টর ইজ ইকুয়াল টু কিউ ভি ভেক্টর ক্রস বি ভেক্টর। এই যে ক্রস প্রোডাক্টটা লেখা হয়েছে ভি ভেক্টর ক্রস বি ভেক্টর, if the rotation is anti-clockwise, the vector will be directed perpendicular to the plane and in the outward direction. যদি রোটেশন হয় in clockwise direction, then it will be perpendicular to the plane but in the inward direction. এইটুকু অবধি এখন আমরা দেখি, বাকিটা ইন ডিটেল তোরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে ভেক্টর পার্টে দেখবি। এইবারে আমাদের কিছু স্পেশাল কেসেস ডিসকাস করতে হবে। স্পেশাল কেসেস কি? হোয়েন দ্য ফোর্স উইল বি ম্যাক্সিমাম, হোয়েন দ্য ফোর্স উইল বি জিরো। হোয়াট ওয়াজ দ্য ইকুয়েশন? এফ বি ইজ ইকুয়াল টু কিউ ভিবি সাইন থিটা। কিউ ভিবি আমরা কনসিডার করলাম, সাপোজ চার্জ ইজ কনস্ট্যান্ট, velocity of the charge particle is constant, strength of the magnetic field is constant. তাহলে q v b all are having a constant value. তাহলে আমার কাছে ভ্যারিয়েবল ফ্যাক্টরটা কি? দ্য অ্যাঙ্গেল থিটা। if we change the value of theta, the value of sin theta will change, as a result the fb or magnetic force will change. থিটার ভ্যালু চেঞ্জ করলে সাইন থিটার ভ্যালু চেঞ্জ করবে, ম্যাগনেটিক ফোর্সের ভ্যালু চেঞ্জ করবে। এবার কখন আমরা ম্যাক্সিমাম ফোর্স পাবো? হোয়েন দ্য অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি। কোন অ্যাঙ্গেল? দ্য অ্যাঙ্গেল বিটুইন ভেলোসিটি অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। এই দুটো ভেক্টরের মধ্যে বা এই ভেলোসিটি আর ম্যাগনেটিক ফিল্ডের ইন্টারনাল অ্যাঙ্গেল যদি হয় 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি ইজ +1 হুইচ ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে আমরা আগের ইকুয়েশানে পুট করছি, হোয়াট ওয়াজ দ্য ইকুয়েশান?
QVB sin theta. Now sin theta is sin 90, so it is equal to 1. তাহলে ইকুয়েশনটা কি হলো? QVB into 1 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে? We will get back the same value QVB. This is the maximum force that can act on that particular charge while it is moving through that magnetic field. তার মানে এই যে চার্জটা যেটা এই ম্যাগনেটিক ফিল্ড বি এর মধ্যে हेलो দিয়ে ভি सर। ভেলোসিটিতে মুভ করছে। হ্যাঁ, सर थोड़ा हिंदी में समझाइए ना, बंगला कुछ समझ में नहीं आ रहा हम लोग को। मैं बंगाली भी बोल रहा हूँ, इंग्लिश भी बोल रहा हूँ। जी जी सर। हाँ सर, हिंदी इंग्लिश भी बोल दीजिए, इंग्लिश में भी समझ जाएंगे। अभी तो मैंने इंग्लिश में बोला, जी जी तो सुनो। ठीक है सर, ठीक। তাহলে আমি কি বললাম? দিস ফোর্স উইল বিকাম ম্যাক্সিমাম when the internal angle between velocity vector and magnetic field vector is 90 degree. V আর B এর internal angle যখন 90 ডিগ্রি হবে, then and only then we will get the maximum force. এবার যদি আমরা বলি the angle between two lines is 90 degree, তার মানে কি? The two lines are mutually perpendicular, পরস্পর লম্ব. So when the angle between velocity vector and magnetic field vector is 90 degree, that means the charge is moving perpendicular to the magnetic field. তার মানে চার্জটা ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলারলি বা নর্মালি মুভ করছে। তাহলে আমাদের কনক্লুশনটা কি? when the charge particle inside a magnetic field moves perpendicular to the magnetic field, the magnetic force that will act on the charge will become maximum. তার মানে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যখন একটা চার্জ ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলারলি মুভ করবে, তখন তার উপর ম্যাগনেটিক ফোর্সটা হবে ম্যাক্সিমাম। এটা হলো কেস নাম্বার 1. সো when the charge is moving perpendicular to the magnetic field, we will get the maximum Lorentz force. Next option is ki, if the angle is 0 degree, sin 0 is 0. If the angle is 180 degree, sin 180 degree is also 0. 0 degree means the two lines are parallel to each other. দুটো লাইন পরস্পর প্যারালাল বা সমান্তরাল। theta 180 degree means the two lines are anti-parallel to each other. Anti-parallel means পরস্পর বিপরীতমুখী. So if the charge is moving parallel to the magnetic field, then angle will be 0 degree. If the charge is moving anti-parallel to the magnetic field, the angle will be 180 degree. In both the cases we will get sin theta 0, কারণ sin 0 degree 0, sin 180 degree 0. If we multiply anything by 0, the result will become 0. তাহলে আমাদের ইকুয়েশনটা কি ছিল? QVB sin theta. Sin theta is 0 in this case, তাহলে 0 into QVB means 0. তাহলে ম্যাগনেটিক ফোর্স is 0. তাহলে ম্যাগনেটিক ফোর্স অন এ মুভিং চার্জ 0 কখন হবে? if the charge is either moving parallel to the magnetic field or anti-parallel to the magnetic field. তার মানে যদি একটা ম্যাগনেটিক ফিল্ডের ইনসাইডে একটা চার্জ ম্যাগনেটিক ফিল্ড যেদিকে আছে তার প্যারালালি মুভ করে, কোনো ফোর্স অ্যাক্ট করবে না। যদি চার্জটা ম্যাগনেটিক ফিল্ডের অপোজিটে অর অ্যান্টি প্যারালাল মুভ করে, তাহলেও কোনো ফোর্স অ্যাক্ট করবে না। তাহলে এই দুটো কেস থেকে আমরা কি কনক্লুশন ড্র করলাম? ইফ দ্য চার্জ ইজ মুভিং পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড, দ্য ফোর্স উইল বি ম্যাক্সিমাম. If the charge is moving either parallel to the magnetic field or anti-parallel to the magnetic field, the charge will not experience any force. এই তিনটে অ্যাঙ্গেল ছাড়া for any other angle, sine will provide us a certain amount of value. So as a result, we will get a definite amount of force. 0, 90, 180. এই তিনটে অ্যাঙ্গেল বাদ দিলে যে কোনো অ্যাঙ্গেলের জন্য সাইনের ভ্যালু এক্সিস্ট করে এবং আমরা অটোমেটিক্যালি তার করেসপন্ডিং ফোর্সের ভ্যালু পাবো।
দিস আর দ্য স্পেশাল কেসেস। সেমিস্টারে কিন্তু কোয়েশ্চেন দিতে পারে, হোয়েন দ্য লোরেন্স ম্যাগনেটিক ফোর্স ইজ ম্যাক্সিমাম অন এ মুভিং চার্জ, তখন আমাদের আনসার দিতে হবে কেস নাম্বার 1। যদি আমাকে বলে হোয়েন এ মুভিং চার্জ ইনসাইড এ ম্যাগনেটিক ফিল্ড ডাজ নট এক্সপিরিয়েন্স এনি ফোর্স, কখন একটা মুভিং চার্জ ম্যাগনেটিক ফিল্ডের ইনসাইডে কোনো ফোর্স এক্সপিরিয়েন্স করে না, দেন উই উইল কনসিডার দ্য কেস নাম্বার 2। সো কেস 1 কেস 2 এখান থেকে কিন্তু সেপারেট কোয়েশ্চেন আসতে পারে। এই অবধি সবার ক্লিয়ার হয়েছে? আচ্ছা, Yes, okay, sir. Yes, okay. sir. Next, we have to define magnetic field. Equation, what was the equation of Lorentz magnetic force? Fb is equal to qvb sin theta. So what will be B? B is force divided by qv sin theta. So this is the expression of magnetic field in terms of Lorentz magnetic force. এখান থেকে আমাকে ডিফাইন করতে হবে হোয়াট ইজ ম্যাগনেটিক ফিল্ড। আমি কি করছি ভালো করে দেখ। আমার টার্গেট হচ্ছে টু মেক দ্য ডিনোমিনেটর ইজ ইকুয়াল টু 1। এবার ডিনোমিনেটরে কি কি কোয়ান্টিটি আছে? চার্জ কিউ, ভেলোসিটি ভি অ্যান্ড সাইন থিটা। ইফ উই মেক কিউ ইজ ইকুয়াল টু 1, কিউ ইজ ইকুয়াল টু 1 মিনস ইউনিট চার্জ, v is equal to 1 means charge is moving with unit velocity, চার্জটা ইউনিট ভেলোসিটিতে মুভ করছে। and if we make theta 90 degree, sin 90 will become 1, তাহলে ইকুয়েশনে সাবস্টিটিউট করি, b will be force divided by 1 into 1 into sin 90, তাহলে sin 90 itself 1, তাহলে 1 into 1 into 1 means denominator is 1. That is magnetic field is numerically equal to the magnetic force. এটার মানেটা কি দাঁড়ালো? মানেটা হচ্ছে উই আর কনসিডারিং এ ইউনিট চার্জ, আমরা একটা ইউনিট চার্জ নিয়েছি, দ্যাট ইউনিট চার্জ ইজ মুভিং উইথ ইউনিট ভেলোসিটি, তার মানে ওই ইউনিট চার্জটা ইউনিট ভেলোসিটিতে মুভ করছে। কিভাবে মুভ করছে? পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড। তাহলে আমি এই পুরো পার্টটাকে যদি কম্বাইন করি তাহলে কি পাচ্ছি? এ ইউনিট চার্জ ইনসাইড এ ম্যাগনেটিক ফিল্ড ইজ মুভিং উইথ ইউনিট ভেলোসিটি পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড। এই কন্ডিশন যদি স্যাটিসফাইড হয়, দেন দ্য ম্যাগনেটিক ফোর্স হুইচ উইল অ্যাক্ট অন দ্যাট চার্জ ইজ নিউমেরিক্যালি ইকুয়াল টু দ্য স্ট্রেংথ অফ ম্যাগনেটিক ফিল্ড। তার মানে একটা ইউনিট চার্জ, মানে যাকে বাংলায় আমরা বলি একক আধান, সেটা যদি ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলারলি ইউনিট ভেলোসিটিতে মুভ করে, তাহলে যে অ্যামাউন্টের ফোর্স ওই চার্জের উপর অ্যাক্ট করবে তার ভ্যালুটা হচ্ছে ইকুয়াল টু দ্য ম্যাগনেটিক ফিল্ড। This is the definition of magnetic field from Lorentz magnetic force. That is, if a unit positive charge moves inside a magnetic field with unit velocity perpendicular to the magnetic field, then the magnitude of force experienced by the charge is equal to the magnetic field. এখানে কিন্তু আমরা কনসিডার করব অনলি দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স, নট দ্য ইউনিট অফ দ্য ফোর্স। শুধু ফোর্সের ভ্যালুটা নেব, ফোর্সের ইউনিটকে আমরা কখনো কনসিডার করব না। দিস ইজ দ্য ডেফিনেশন অফ ম্যাগনেটিক ফিল্ড। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট কি হবে? ইন এসআই সিস্টেম দ্য ইউনিট অফ ম্যাগনেটিক ফিল্ড ইজ টেসলা। একজন বিখ্যাত ফিজিসিস্ট ছিলেন, তার নাম হচ্ছে নিকোলা টেসলা। অ্যাজ পার হিজ নেম এই ইউনিটের নাম দেওয়া হয়েছে টেসলা, যেটাকে আমরা সিম্বলাইজ করি বাই ক্যাপিটাল টি। নাও হোয়াট ইজ 1 টেসলা? ইফ উই কনসিডার চার্জ অ্যাজ 1 কুলম, ভেলোসিটি 1 মিটার পার সেকেন্ড, থিটা again 90 degree and force is equal to 1 Newton.
এই কন্ডিশন আমি যদি এই পার্টটুকুকে কনসিডার করি, যদি জাস্ট আমি এই পার্টটাকে কনসিডার করছি, দ্যাট শেডেড পার্ট, তাহলে এটা কি ডিফাইন করছে? এটা ডিফাইন করছে দ্য ম্যাগনিটিউড অফ চার্জ ইজ 1 কুলম, ইট ইজ মুভিং উইথ এ ভেলোসিটি অফ 1 মিটার পার সেকেন্ড। কিভাবে মুভ করছে? পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড। আর তার জন্য কি হচ্ছে? ইট ইজ এক্সপিরিয়েন্সিং 1 নিউটন অফ ফোর্স। এই কন্ডিশনটাকে এবার যদি আমি ডেসক্রাইব করি, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ইফ 1 কুলম্ব অফ পজিটিভ চার্জ মুভস ইনসাইড এ ম্যাগনেটিক ফিল্ড with a velocity of 1 meter per second perpendicular to the magnetic field, and if it experiences 1 Newton of magnetic force, then the strength of the magnetic field is 1 Tesla. বাংলায় বললে 1 কুলম পজিটিভ চার্জ 1 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যদি ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলারলি মুভ করে এবং তার জন্য যদি ওই চার্জের উপর 1 নিউটন ফোর্স অ্যাক্ট করে, তাহলে আমরা ওই ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথকে বলবো 1 টেসলা। ইজ ইট ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছিস ডেফিনেশনটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, Yes, sir. তাহলে এবার আমি সাবস্টিটিউট করছি। ফোর্স, হোয়াট ওয়াজ আওয়ার ইকুয়েশন? ফোর্স বাই চার্জ ইনটু ভেলোসিটি। সাইন থিটা ইজ এ ইউনিটলেস কোয়ান্টিটি, তাহলে আমার ইউনিট কি হবে? ইউনিট অফ ফোর্স ডিভাইডেড বাই ইউনিট অফ চার্জ ইনটু ইউনিট অফ ভেলোসিটি। হোয়াট ওয়াজ ইউনিট অফ ফোর্স? নিউটন। ভ্যালু অফ 1 নিউটন, ফোর্স ওয়াজ 1 নিউটন। ভ্যালু অফ চার্জ ইজ 1 কুলম, value of velocity is 1 meter per second. So it is 1 Newton by 1 coulomb into 1 meter per second. Now এটাকে আমি রিঅ্যারেঞ্জ করছি। কিভাবে রিঅ্যারেঞ্জ করছি? কুলম পার সেকেন্ড, এখানে দেখ মিটার পার সেকেন্ড আছে, উই আর রাইটিং ইট অ্যাজ কুলম পার সেকেন্ড ইন্টু মিটার। হোয়াই? কুলম পার সেকেন্ড ইজ চার্জ পার ইউনিট টাইম. Charge per unit time is electric current. In SI system, electric current is ampere. So coulomb per second is ampere. So the equation reduces to Newton divided by ampere into meter. That is Newton ampere inverse meter inverse. Newton ampere inverse meter inverse, in short, is called Tesla. তাহলে যদি কখনো 1 টেসলা না দিয়ে ইউনিট দেয় 1 নিউটন অ্যাম্পিয়ার ইনভার্স মিটার ইনভার্স, ভয় পাবি না, দিস ইজ নাথিং বাট 1 টেসলা। 1 টেসলা ইজ দ্য শর্ট ফর্ম অফ ম্যাগনেটিক ফিল্ড ইন এসআই সিস্টেম, আর স্প্লিট ফর্ম ইজ নিউটন অ্যাম্পিয়ার ইনভার্স মিটার ইনভার্স। এটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? স্যার। हाँ सर हाँ। Yes, sir. ওকে, हाँ सर। আচ্ছা, এবারে আমরা যদি আমাকে বলে, এটা তো এসআই ইউনিট হলো, হোয়াট ইজ দ্য সিজিএস ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট অফ ম্যাগনেটিক ফিল্ড? সিজিএস ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট অফ ম্যাগনেটিক ফিল্ড ইজ গাউস, যেটাকে রিপ্রেজেন্ট করা হয় বাই ক্যাপিটাল জি। এই গাউসের জন্য আমায় কি করতে হবে? উই হ্যাভ টু কনসিডার এভরি প্যারামিটার ইন সিজিএস ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। আমাদের এই পার্টটা নেই, আমাদের দেখতে হবে না। আমাদের যেটা মনে রাখতে হবে, দেয়ার ইজ এ ডেফিনিট রিলেশন বিটুইন টেসলা অ্যান্ড গাউস, অ্যান্ড দ্যাট রিলেশন ইজ 1 টেসলা ইজ ইকুয়াল টু 10 to the power of 4 গাউস, where Tesla is the SI unit of magnetic field, Gauss is the CGS electromagnetic unit of magnetic field. Remember this relation. এই রিলেশনটা 1 মার্কের কোয়েশ্চেনে আসে। হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন টেসলা অ্যান্ড গাউস? ভাবে বলতে পারো,
আমাদের কোয়েশ্চেন দিতে পারে স্টেট দ্য রিলেশন বিটুইন টেসলা অ্যান্ড গাউস, তখন আমাদের এই রিলেশনটা লিখতে হবে 1 টেসলা ইজ ইকুয়াল টু 10⁴ গাউস। এটা মনে রাখবি সবাই। নেক্সট ইজ আওয়ার ডাইমেনশনাল ফর্মুলা অফ ম্যাগনেটিক ফিল্ড। আমরা আবার আগের ইকুয়েশনটায় ব্যাক করে যাচ্ছি। ম্যাগনেটিক ফিল্ড ইজ ফোর্স ডিভাইডেড বাই চার্জ ইন্টু ভেলোসিটি। সাইন থিটা ইজ এ ইউনিটলেস ডাইমেনশনলেস কোয়ান্টিটি। তাহলে আমাকে যদি ডিফাইন করতে হয় ডাইমেনশনাল ফর্মুলা অফ ম্যাগনেটিক ফিল্ড, দেন ইট উইল বি ডাইমেনশনাল ফর্মুলা অফ ফোর্স ডিভাইডেড বাই ডাইমেনশনাল ফর্মুলা অফ চার্জ মাল্টিপ্লাইড বাই ডাইমেনশনাল ফর্মুলা অফ ভেলোসিটি। খুব ভালো কথা, আমরা এখানে চলে এলাম। ডাইমেনশনাল ফর্মুলা অফ বি, ডাইমেনশনাল ফর্মুলা অফ ফোর্স ডিভাইডেড বাই ডাইমেনশনাল ফর্মুলা অফ চার্জ ইন্টু ভেলোসিটি। হোয়াট ইজ দ্য ডাইমেনশনাল ফর্মুলা অফ ফোর্স? ml t⁻²। হোয়াট ইজ দ্য ডাইমেনশনাল ফর্মুলা অফ চার্জ at? and what is the dimensional formula of velocity? lt-1. let us simplify this form. m ডিনোমিনেটরে কোনো m নেই, so m will remain the same. l divided by l, that means these two l will be cancelled out. Cancelled out means it will be l⁻0. আমি l⁻0 নাও লিখতে পারতাম, something to the power 0 is equal to 1. সেই জন্য আমরা কি লিখছি, দ্যাট ইজ l⁻0। তোরা l⁻0 নাও লিখতে পারিস, কোনো প্রবলেম নেই। নেক্সট নিউমারেটারে কি রয়েছে? t⁻²। ইন ডিনোমিনেটার দেয়ার ইজ t multiplied by t⁻1. t multiplied by t⁻1 means it will become 0, কারণ পাওয়ারকে অ্যাড করতে হবে, তো it will be t⁻1 plus -1, so t cancels out, so the power of t will remain the same, that is t⁻². and finally 1 by a. 1 by x means x⁻1, so 1 by a is a⁻1. so the final dimensional formula of magnetic field is m l⁻0, or l⁻0 যদি না লিখতে চাস তাহলে কি হবে, m t⁻2 a⁻1. this is the dimensional formula of magnetic field. এটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? हाँ सर। ওকে Yes, sir. স্যার ওকে ওকে নেক্সট যেটা আমাদের এবার দেখতে হবে, দ্যাট ইজ নোন অ্যাজ বায়ো-স্যাভার্ট ল। উই হ্যাভ ডিফাইন্ড হোয়াট ইজ ম্যাগনেটিক ফিল্ড ফ্রম লোরেন্স ম্যাগনেটিক ফোর্স। নাও উই নিড টু ক্যালকুলেট দ্য স্ট্রেংথ অফ ম্যাগনেটিক ফিল্ড হোয়েন এ কারেন্ট ইজ ফ্লোয়িং থ্রু এ কন্ডাক্টর। যদি আমাকে এটা করতে হয় যে কারেন্ট ইজ ফ্লোয়িং থ্রু এ কন্ডাক্টর অ্যান্ড উই নিড টু ক্যালকুলেট দ্য স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, then we cannot use Lorentz magnetic force. We have to use a new law which is known as the Biot-Savart law. First এই ডায়াগ্রামটা সবাই ফলো কর। This is any arbitrary shaped current carrying conductor. Like Lorentz magnetic force, this Biot-Savart law is also an experimental law. তার মানে ফার্স্টে এক্সপেরিমেন্ট পারফর্মড হয়েছে, অ্যান্ড আফটার অ্যানালাইজিং অল দ্য রেজাল্ট দিস ইকুয়েশন ওয়াজ ফর্মড। সো দিস ইজ এক্সপেরিমেন্টাল ল হুইচ ওয়াজ প্রপোজড বাই বায়ো-স্যাভার্ট অ্যান্ড ল্যাপ্লাস, হুইচ ওয়াজ লেটার নেমড অ্যাজ বায়ো-স্যাভার্ট ল। এখানে কি দেখাচ্ছে, দিস ইজ এনি আরবিট্রারি শেপেড কারেন্ট ক্যারিং কন্ডাক্টর থ্রু হুইচ I amount of current is flowing. এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের শেপ যা খুশি হতে পারে, ইট মে বি এ স্ট্রেট কন্ডাক্টর, মে বি এ সার্কুলার ওয়ান, মে হ্যাভ এনি ইরেগুলার শেপ। নাও সারাউন্ডিং দিস কারেন্ট ক্যারিং কন্ডাক্টর দেয়ার ইজ এ ম্যাগনেটিক ফিল্ড। যেহেতু কারেন্টটা ফ্লো করছে তাই জন্য সারাউন্ডে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়েছে। আমাকে কি বলেছে, দেয়ার ইজ এ পয়েন্ট পি হোয়ার I need to find the strength of the magnetic field.
তো কিভাবে আমি ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথকে ক্যালকুলেট করব? এইটা ক্যালকুলেট করার জন্য বায়োসাভার্ট কি করলেন, ইনিশিয়ালি দে কনসিডার্ড অ্যান ইনফাইনাইটেসিমালি স্মল পোর্শন অন দ্যাট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। এখানে একটা শেডেড ব্ল্যাক রিজিয়ান দেওয়া রয়েছে যার নাম দেওয়া রয়েছে ডিএল। হোয়াই ডিএল? দিস ইজ দ্য লেন্থ of that infinitesimally small element on that current carrying conductor। মানে এই কন্ডাক্টরের উপরে আমরা একটা infinitesimally small পোর্শনকে কনসিডার করেছি which is having the length dl। নেক্সট কি করা হয়েছে, the point p is connected with this dl by a straight line। একটা স্ট্রেট লাইন দিয়ে dl এর সঙ্গে p কে আমরা কানেক্ট করেছি। The same current I is flowing through the DL। যে কারেন্টটা টোটাল কন্ডাক্টরের মধ্যে দিয়ে ফ্লো করছে, সেম কারেন্ট এই ডিএল এর মধ্যে দিয়েও ফ্লো করছে। এবার এই যে ডিএলটা যেটা আমরা অবজার্ভ করছি বাই এ লার্জ কোয়ান্টিটি, ইট ইজ অ্যাকচুয়ালি ইনফাইনাইটেসিমালি স্মল। এটা সো স্মল দ্যাট ইট ক্যানট বি ভিজুয়ালাইজ থ্রু আওয়ার নেকেড আই। আমরা খালি চোখে এটা দেখতে পাই না। ইট ইজ ইন দ্য মাইক্রোস্কোপিক রিজিয়ান। দ্যাট মিনস এই লেন্থের অর্ডার হচ্ছে অ্যাটলিস্ট 10⁻⁻⁶, যেটাকে আমরা কখনো নেকেড আইতে ভিউ করতে পারি না। এটা আমাদের ডায়াগ্রামের জন্য আমরা এত বড় করে ড্র করেছি, আমরা এটাকে ম্যাগনিফাইড ডায়াগ্রাম ড্র করেছি টু মার্ক দ্য ডিএল। সেই জন্য আমরা কি দেখব, দিস ডিএল উইল অলওয়েজ বিহেভ লাইক এ স্ট্রেট পোর্শন। তাই জন্য এই যে স্ট্রেট লাইন হুইচ ইজ কানেক্টিং দ্য পয়েন্ট পি অ্যান্ড ডিএল উইল হ্যাভ এ সার্টেন অ্যাঙ্গেল উইথ দ্য ডিএল। এই স্ট্রেট লাইনটা এই ডিএল এর সাথে একটা অ্যাঙ্গেলকে ক্রিয়েট করবে। অ্যান্ড দেয়ার ইজ এ সার্টেন ডিস্টেন্স বিটুইন দ্য পয়েন্ট পি অ্যান্ড দ্য কারেন্ট এলিমেন্ট। বায়োসাভার্ট কি করলেন, ফার্স্টে ফাইন্ড আউট করলেন হোয়াট ইজ দ্য স্ট্রেংথ অফ ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পয়েন্ট বি ডিউ টু দ্য কারেন্ট আই থ্রু ডিএল। মানে এই ডিএল এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লোর জন্য পি পয়েন্টে কতটা স্ট্রেংথের ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েটেড হচ্ছে। সিন্স দ্য কারেন্ট এলিমেন্ট ইজ ইনফাইনাইটেসিমালি স্মল, দ্য ম্যাগনেটিক ফিল্ড উইল অলসো বি ইনফাইনাইটেসিমালি স্মল। এটা যেহেতু খুব ছোট তাই জন্য ম্যাগনেটিক ফিল্ডটাও হচ্ছে এক্সট্রিমলি স্মল, অ্যান্ড দ্যাট ম্যাগনেটিক ফিল্ড ইজ রিটেন অ্যাজ ডিবি। Capital B is the total magnetic field, dB is the infinitesimally small magnetic field। কিভাবে ক্রিয়েটেড হয়েছে, ক্রিয়েটেড ডিউ টু দ্য ফ্লো অফ কারেন্ট থ্রু ডিএল। ডিএল এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লোর জন্য হয়েছে। বায়োসাভার্ট অবজার্ভ করলেন লাইক লোরেন্স ফোর্স দেয়ার আর 4 প্যারামিটার্স অন হুইচ দিস ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ ডিপেন্ডস। কি কি প্যারামিটার? নাম্বার 1, স্ট্রেংথ অফ দ্য কারেন্ট। কিভাবে ডিপেন্ড করছে, বায়োসাভার্ট অ্যান্ড ল্যাপ্লাস অবজার্ভ করলেন ইফ উই ইনক্রিজ দ্য স্ট্রেংথ অফ কারেন্ট ম্যাগনেটিক ফিল্ড উইল ইনক্রিজ, ইফ উই ডিক্রিজ দ্য স্ট্রেংথ অফ কারেন্ট ম্যাগনেটিক ফিল্ড উইল ডিক্রিজ। তার মানে কারেন্টের ভ্যালু ইনক্রিজড হলে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ বাড়বে, কারেন্টের ভ্যালু ডিক্রিজড হলে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ কমবে। তাহলে এখান থেকে কি কনক্লুশন ড্র করলেন, যে ম্যাগনেটিক ফিল্ড ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য কন্ডাক্টর। যে কারেন্টটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে ফ্লো করছে ম্যাগনেটিক ফিল্ড তার সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। নাম্বার 2, কারেন্টের ভ্যালুকে সেম রেখে এবার যদি লেন্থ অফ দ্য এলিমেন্টকে চেঞ্জ করা হয়, দ্য স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড উইল চেঞ্জ। ইফ উই ইনক্রিজ দ্য লেন্থ, the strength of the magnetic field will increase. If we decrease the length, the strength of the magnetic field will decrease. তার মানে কি, the strength of the magnetic field is again directly proportional to the length of the conductor। কন্ডাক্টরের লেন্থের সাথে সমানুপাতিক। দ্যাট মিনস আমরা কন্ডাক্টরের লেন্থ ইনক্রিজ করব, ম্যাগনেটিক ফিল্ড ইনক্রিজ করবে, কন্ডাক্টরের লেন্থ ডিক্রিজ করব, ম্যাগনেটিক ফিল্ড ডিক্রিজ করবে। This is the second parameter বা second influence. Third influence, similar to the Lorentz magnetic force, this magnetic field
is directly proportional to the sine of internal angle between the conductor and the straight line connecting point P and DL. মানে যে স্ট্রেট লাইনটা এই ডিএল এবং পি পয়েন্টকে কানেক্ট করছে সেই স্ট্রেট লাইন এবং ডিএল এদের মধ্যে যে ইন্টারনাল অ্যাঙ্গেল সেই ইন্টারনাল অ্যাঙ্গেলের সাইনের ভ্যালুর উপর ডিপেন্ড করে। দে আর ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ভ্যালু অফ সাইন থিটা। সো ইফ উই ইনক্রিজ দ্য অ্যাঙ্গেল থিটা, the value of sin theta will increase, the value of magnetic field will increase. If we decrease the value of theta, value of sin theta will decrease, the strength of the magnetic field will also decrease. তাহলে এখান থেকে কি অবজার্ভ করে কি ড্র করলেন যে স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য সাইন অফ ইন্টারনাল অ্যাঙ্গেল বিটুইন ডিএল অ্যান্ড দ্য ভেক্টর আর। আর ফোর্থ প্যারামিটার কি অবজার্ভ করা গেল, ইফ উই গো ফার্দার অ্যাওয়ে ফ্রম দ্য কন্ডাক্টর দ্য স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড উইল ডিক্রিজ। তার মানে আমরা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর থেকে যত দূরের দিকে যাব তত ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কমবে। ইফ উই মুভ ক্লোজার টু দ্য কারেন্ট ক্যারিং কন্ডাক্টর দ্য স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড উইল ইনক্রিজ। তাহলে ফোর্থ প্যারামিটার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ইচ আদার। কিভাবে ইনভার্সলি প্রপোর্শনাল হলো, এটা ম্যাথামেটিক্যাল এক্সপেরিমেন্টাল রেজাল্টকে অ্যানালিসিস করে দেখলেন দ্য স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য পয়েন্ট অ্যান্ড দ্য কন্ডাক্টর। তার মানে কন্ডাক্টর আর পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্স আর তার স্কোয়ারের সাথে ব্যস্তানুপাতিক, ইনভার্সলি প্রপোর্শনাল। দ্যাট মিন্স ইফ উই ইনক্রিজ দ্য ভ্যালু অফ আর, ডিবি or magnetic field strength will decrease. If we decrease the value of R, magnetic field strength will increase. তার মানে if we move away from the current carrying conductor, magnetic field will decrease. If we move towards the current carrying conductor, magnetic field strength will increase. সেটার ম্যাথামেটিক্যাল ফর্ম ডিবি প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার। তাহলে চারটে প্যারামিটার, ডিবি প্রপোর্শনাল টু কারেন্ট বা ম্যাগনেটিক ফিল্ড প্রপোর্শনাল টু কারেন্ট, ম্যাগনেটিক ফিল্ড প্রপোর্শনাল টু দ্য লেন্থ অফ দ্য কন্ডাক্টর, ম্যাগনেটিক ফিল্ড প্রপোর্শনাল টু দ্য সাইন অফ ইন্টারনাল অ্যাঙ্গেল বিটুইন ডিএল অ্যান্ড আর, অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড ইজ প্রপোর্শনাল 1/r স্কোয়ার। Proportional 1/r square means inversely proportional to r square. Now if we combine all these parameters, what will be our equation? dB proportional to ideal sin theta by r square. Again, if we replace the proportionality constant by an equal sign, we have to introduce a proportionality constant. আমাদের এখানে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট কি ইন্ট্রোডিউস করেছি। ইন লোরেন্স ফোর্স প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট ওয়াজ স্মল কে, যার ভ্যালু ছিল 1, দ্যাট ইজ ফিক্সড। বাট ইন দিস কেস দ্য প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট ইজ রিটেন অ্যাজ ক্যাপিটাল কে। ক্যাপিটাল কে ইজ নট এ ইউনিভার্সাল কনস্ট্যান্ট, এটা সবাই মনে রাখবি। ক্যাপিটাল কে এর ভ্যালু কিন্তু ইউনিভার্সাল কনস্ট্যান্ট নয়। ক্যাপিটাল কে ইজ এ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। এর ভ্যালু ডিপেন্ড করবে নাম্বার 1 দ্য নেচার অফ দ্য মিডিয়াম। নেচার অফ দ্য মিডিয়াম মিনস ইন হুইচ উই আর কন্ডাক্টিং দ্য এক্সপেরিমেন্ট। যে নেচারের বা যে মিডিয়ামের মধ্যে রেখে আমরা এক্সপেরিমেন্টটা পারফর্ম করছি, the value of k will depend on the nature of that medium. And number 2, the measuring system. Measuring system means whether we are considering the SI system or the CGS system. যদি আমরা এক্সপেরিমেন্ট পারফর্ম করি ইন এয়ার মিডিয়াম, ইন SI সিস্টেম, আর একবার যদি আমরা পারফর্ম করি এগেন ইন এয়ার বাট ইন CGS সিস্টেম, in both the cases the value of capital K will change.
তাহলে এখান থেকে আমরা কি পেলাম? ক্যাপিটাল কে ইজ এ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, ইট ইজ নট এ ইউনিভার্সাল কনস্ট্যান্ট। ইউনিভার্সাল কনস্ট্যান্ট মানে কি, এর ভ্যালু যে কোনো কন্ডিশনে কনস্ট্যান্ট নয়। The value of this proportionality constant depends on two parameters. Number one, nature of the medium, যে মিডিয়ামে আমি এক্সপেরিমেন্ট পারফর্ম করছি, অ্যান্ড নাম্বার টু, দ্য মেজারিং সিস্টেম, আমি এসআই সিস্টেমে এক্সপেরিমেন্ট পারফর্ম করছি না সিজিএস সিস্টেমে এক্সপেরিমেন্ট পারফর্ম করছি। ইফ উই কনসিডার SI system and the medium as air or vacuum, then capital K will be written as mu 0 by 4 pi. ইলেকট্রোস্ট্যাটিক্সে আমরা টার্ম ইউজ করেছিলাম এপসাইলন 0। এপসাইলন 0 was named as permittivity of free space. In this case, mu is permeability. In electrostatics, epsilon was permittivity. In magnetism, mu is permeability. So mu 0 is basically the permeability of vacuum or absolute permeability of vacuum. আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে কি দেখেছিলাম? এপসাইলন 0 হ্যাজ এ ডেফিনিট ভ্যালু, যার ভ্যালু ছিল 8.854 ইন্টু 10⁻⁻12। সিমিলারলি দিস মিউ 0 হ্যাজ এ ডেফিনিট ভ্যালু, এই ভ্যালুটা কিন্তু কনস্ট্যান্ট থ্রু আউট দ্য ইউনিভার্স। দ্য ভ্যালু ইজ 4 পাই ইন্টু 10⁻⁻7 unit, capital T Tesla, meter, M means meter, capital A means ampere. So the unit is Tesla meter ampere inverse. এই ভ্যালুটা আমাদেরকে মেমোরাইজ করে রাখতে হবে, মনে রাখতে হবে। এটা কিন্তু আমাকে কোথাও কোয়েশ্চেনে দেওয়া থাকবে না। যদি নিউমেরিক্যাল প্রবলেম আসে, দেন উই হ্যাভ টু ইউজ দিস ভ্যালু। আর যদি আমাকে কোয়েশ্চেন করে হোয়াট ইজ দ্য অ্যাবসোলিউট পারমিয়াবিলিটি অফ ভ্যাকিউম, দেন উই হ্যাভ টু রাইট দিস ভ্যালু অ্যালং উইথ দ্য ইউনিট। মনে রাখবি, দিস ভ্যালু ইজ কনস্ট্যান্ট থ্রু আউট দ্য ইউনিভার্স। এই ভ্যালু কিন্তু কখনো চেঞ্জ করে না, অ্যান্ড দ্যাট ভ্যালু ইজ 4 পাই ইন্টু 10⁻⁻7। এই দুটো ভ্যালু কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এপসাইলন 0, permittivity of free space or permittivity of vacuum, mu 0, permeability of free space or permeability of vacuum. So if we now consider the measuring system as SI and the medium as air or vacuum, what we will do? We will simply replace capital K by mu 0 by 4 pi by this ratio. তাহলে এই যে ইকুয়েশন নাম্বার 1-এ লেখা আছে কে ইন্টু আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার, এই ক্যাপিটাল কে এর জায়গায় সিম্পলি পুট করে দে মিউ 0 বাই 4 পাই। সো ইন এসআই সিস্টেম ফর এয়ার অর ভ্যাকিউম, দ্য বায়োস্যাভার্ট ল ক্যান বি রিটন অ্যাজ dB is equal to, instead of capital K, it is now mu 0 by 4 pi. এরপরে মাল্টিপ্লাইড বাই কি হবে? দ্য টার্ম উইদিন দ্য সেকেন্ড ব্র্যাকেট, যেটা সেম। হোয়াট ওয়াজ দ্যাট? আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার। সো দিস ইজ আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার। তাহলে যদি আমাকে বলে রাইট দ্য ফর্ম অফ বায়োস্যাভার্টস ল ইন এসআই সিস্টেম ফর এয়ার অর ভ্যাকিউম, দেন উই উইল রাইট দিস ফর্ম dB is equal to mu 0 by 4 pi ideal sin theta by r square. This is only for SI system and for air or vacuum. But if we replace the air or vacuum by any other medium, অন্য যে কোনো মিডিয়াম দিয়ে যদি আমি রিপ্লেস করি, then the form of capital K will be mu 0 mu r by 4 pi. mu 0 by 4 pi রয়েছে, there is an extra term mu suffix r.
This mu suffix r is known as relative permeability of that given medium. যে মিডিয়ামটা আমাকে প্রোভাইড করবে, মিউ আর ইজ রিপ্রেজেন্টিং দ্য রিলেটিভ পারমিয়াবিলিটি অফ দ্যাট মিডিয়াম। যখনই মিডিয়াম চেঞ্জ হবে, দ্য ভ্যালু অফ মিউ আর উইল অলসো চেঞ্জ, বাট দ্য ভ্যালু অফ মিউ জিরো উইল অলওয়েজ রিমেন দ্য সেম। তাহলে পরে এবার যদি আমাকে বলে রাইট দ্য ফর্ম অফ বায়োস্যাভার্ট ল ইন এসআই সিস্টেম ফর এনি আদার মিডিয়াম এক্সেপ্ট এয়ার অর ভ্যাকিউম, মানে এয়ার বা ভ্যাকিউম ছাড়া অন্য যে কোনো মিডিয়ামের জন্য এসআই সিস্টেমে বায়োস্যাভার্ট লর এক্সপ্রেশনটা লেখো, দেন দ্য এক্সপ্রেশন উইল বি মিউ ডিবি ইজ ইকুয়াল টু মিউ জিরো মিউ আর বাই 4 পাই আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার। এয়ার হলে সিম্পলি মিউ জিরো বাই 4 পাই আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার, ফর এনি আদার মিডিয়াম হলে মিউ জিরো মিউ আর বাই 4 পাই আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার। এটা খুব ভালো করে দেখবি কোনটা আমাকে বলেছে। আমাকে বলছে ফর এনি আদার মিডিয়াম অর ফর এয়ার অর ভ্যাকিউম। যদি এয়ার অর ভ্যাকিউম হয় আমরা আগের ইকুয়েশনটা লিখব, আর যদি বলে ফর এনি আদার মিডিয়াম এক্সেপ্ট এয়ার অর ভ্যাকিউম, দেন উই উইল রাইট দিস ফর্মুলা মিউ জিরো মিউ আর বাই 4 পাই আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার। এরপর আমাকে আরেকটা জিনিস বলে, দ্যাট ইজ দ্য ভেক্টর ফর্ম অফ বায়োস্যাভার্ট ল। এখানেও ঠিক ওই আগের বারের মতন আমাকে ক্রস প্রোডাক্ট ইউজ করতে হবে। ইলেকট্রোস্ট্যাটিক্সে আমি বলেছিলাম দ্য কনসেপ্ট অফ ইউনিট ভেক্টর। আমি জাস্ট এখানে বলে দিচ্ছি, ইউনিট ভেক্টর ইজ বেসিক্যালি এ ভেক্টর হুজ ম্যাগনিটিউড ইজ 1, যার ম্যাগনিটিউড সবসময় 1, অন্য কোনো ম্যাগনিটিউড নেই, অ্যান্ড ইট হ্যাজ এ পার্টিকুলার ডাইরেকশন। আমি যদি 1 দিয়ে কোনো কিছুকে মাল্টিপ্লাই করি, দ্য ভ্যালু উইল রিমেন দ্য সেম। দ্যাট ইজ ওয়াই if we want to write this form in terms of vector, then the equation will be db vector is equal to mu 0 by 4 pi I dl vector cross r cap by r square. এটা খুব বেশি ডিটেলে আমার যাওয়ার কাছে কোনো স্কোপ নেই, এটাকে আমরা এইভাবে ডিফাইন করছি। আচ্ছা, শোভন দাস কি প্রবলেম হচ্ছে একটু শুনি। যে শোভন দাস এক্ষুনি স্ক্রিনের মধ্যে আনলাইক একটা সিম্বল দিলি, বল তোর কি সমস্যা হচ্ছে, কি বুঝতে পারছিস না? স্যার ওটা হাত পড়ে পড়ে গেছে। না, আমি তো জিজ্ঞাসা করছি শোভন দাসকে। যদি কিছু কোয়ারি থাকে কোয়েশ্চেন কর, আমি বলে দিচ্ছি। তাহলে এই ভেক্টর ফর্ম অফ বায়োস্যাভার্টস ল, এইটা কিন্তু সবাই খুব ভালো করে মনে রাখবি, কারণ এগুলো কিন্তু সব 1 মার্কের কোয়েশ্চেন। এটা খুব কমন কোয়েশ্চেন। রাইট দ্য ভেক্টর ফর্ম অফ বায়োস্যাভার্ট ল, তখন আমাদেরকে এই ফর্মটা লিখতে হবে। এইবার এই ফর্মটাকে ইউজ করে আমরা ওয়েডনেসডের ক্লাসে ক্যালকুলেট করব দ্য স্ট্রেংথ অফ ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ দিস কারেন্ট ক্যারিং সার্কুলার কয়েল, যেটাকে আমরা বলবো দিস ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ বায়োস্যাভার্ট ল। এটা আমি আজকে বলছি না, এই অ্যাপ্লিকেশনটা আমরা নেক্সট ওয়েডনেসডের ক্লাসে করব। তাহলে আজকে যতটা ডিসকাশন হলো এটা ক্লিয়ার হয়েছে সবার কাছে আপ টু দিস? ওকে, ঠিক আছে। ওয়েডনেসডেতে সবাই জয়েন করবি, কারণ ওয়েডনেসডেতে আমরা এর পরের পার্টটা থেকে স্টার্ট করব, যেটা হবে অ্যাপ্লিকেশন অফ বায়োস্যাভার্টস ল। আজকে এই অবধি তাহলে ক্লাসটা থাকুক। আমি এটাকে পরে ইউটিউবে আমি আপলোড করে আমি লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি, সবাই দরকার পড়লে আরেকবার ক্লাসটা গো থ্রু করে নিবি, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে ওকে, তাহলে নেক্সট ওয়েডনেসডে আবার 7:15 সবাই জয়েন করবি। আচ্ছা, থ্যাংক ওকে, ওকে স্যার, ওকে। হ্যাঁ,
गुड नाइट। गुड नाइट सर। गुड नाइट सर।